টাকা যেখানে, ক্ষমতা যেখানে, তৃণমূল সেখানে। তৃণমূল নেই। তৃণমূল এখন কোন মূল আমি বুঝতে পারছি না। চাকরিহারা যারা চাকরি পাচ্ছিলেন না তাদের কণ্ঠস্বরে প্রশ্ন করেছিলাম, আমি তাদের দালাল। আর উনি চাকরিটা চুরির সঙ্গে ছিলেন, তারা চোরেদের দালাল। আমি সারা জীবন যে ব্যক্তিটাকে আমার জীবনের সঙ্গে, আমার মতাদর্শের সঙ্গে আমি চলার চেষ্টা করেছি, তিনি আমার কাছে ভগবান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কেন আমরা বাঙালি হিন্দু হয়ে কেন আমাদের একটা হোমল্যান্ড থাকবে না? কেন আমরা পাকিস্তানের অংশ হব? যদি শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এই সিদ্ধান্ত না নিতেন, এই প্রতিবাদ না করতেন, আজ আমরা বাংলাদেশের অংশ হিসাবে আমাকে ঢাকাকে স্যালুট করে চলতে হতো। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। দাদা, একেবারে ভোট প্রচারে দেখা হয়েছিল, তারপর আবার আজকে তারকেশ্বর নিয়ে অনেক পরিকল্পনা ছিল। 1.5 মাস তো গেল, কি কাজ শুরু করা গেছে নাকি এখনো সবটাই? না, শুরু করা গেছে। আমাদের বাজেটের পরই আপনারা বুঝতে পেরে যাবেন কি শুরু হয়ে গেল। শুরু করা গেছে, আগে হসপিটালে গিয়ে তারকেশ্বরের মানুষকে ফিরে যেতে হতো, রেফার হতে হতো। এখন চিকিৎসাটা শুরু হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখনও হয়নি, শুরু করতে পেরেছি। পটেটো করিডোরের প্ল্যান, পরিকল্পনা, আলু নিয়ে কি পরিকল্পনা, সেটা জমা দিয়েছি। শুরু করতে পেরেছি যে তারকনাথ মন্দিরের যে রেনোভেশন এবং তারকেশ্বর বাবা তারকনাথ করিডোর, তার প্রাথমিক পর্যায়ের কাজ আমরা শ্রাবণী মেলার আগে শেষ করব। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আসছেন 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে তারকেশ্বরের মাটিতে। আমি সত্যি সৌভাগ্যবান, যে মাটি থেকে, যে বিধানসভা থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছি, যেখানকার মানুষ আমায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই বিধানসভায় দেবাদিদেব মহাদেব রয়েছেন, তারকনাথ রয়েছেন, তার আশীর্বাদে আমি চলছি। এবং সেই মাটি থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ বা পাকিস্তানের অংশ হবে না, তৎকালীন পাকিস্তানের অংশ হবে না, ভারতের সঙ্গে থাকবে। সেই স্বপ্নটা দেখার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে মুক্তির স্বাদ নিতে পারছি। তো আমি প্রথমেই করজোড়ে প্রণাম করছি দুজন ব্যক্তিকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তাছাড়াও আমি কুর্নিশ জানাই, আমি সারা জীবন যে ব্যক্তিটাকে আমার জীবনের সঙ্গে, আমার মতাদর্শের সঙ্গে আমি চলার চেষ্টা করেছি, তিনি আমার কাছে ভগবান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ভাগ্যিস সেদিন স্বপ্ন দেখেছিলেন, ভাগ্যিস তিনি প্রতিবাদ করেছিলেন যে কেন আমরা বাঙালি হিন্দু হয়ে কেন আমাদের একটা হোমল্যান্ড থাকবে না, কেন আমরা পাকিস্তানের অংশ হব। এবং সেই সিদ্ধান্ত যে মাটি থেকে হয়েছিল, তারকেশ্বরের মাটি, সেখানে প্রধানমন্ত্রী যে আসছেন সেটা নিয়ে আমি চূড়ান্ত ব্যস্ত আছি। আমরা প্রত্যেকে ব্যস্ত আছি, পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে আমাদের একাধিক বিধায়ক ব্যস্ত আছে। আমি সেখানেই যাব এবং আমি একটা আমন্ত্রণপত্র ছাপিয়েছি। আমার বিধানসভার মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, গোটা রাজ্যের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা 20 তারিখ আসুন। এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা শুধু একটা পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম নয়, এটা একটা আবেগ, এটা একটা ভালোবাসা, এটা একটা অনুভূতি। আপনারা অনুগ্রহ করে বোঝার চেষ্টা করুন। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এই সিদ্ধান্ত না নিতেন, এই প্রতিবাদ না করতেন, আজ আমরা বাংলাদেশের অংশ হিসাবে আমাকে ঢাকাকে স্যালুট করে চলতে হতো। বাংলাদেশের যে অপ্রস্তুত একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হতো। আমরা কি খেতাম, কোথায় পড়তাম, কোথায় ঘুরতাম, সব কিছু নষ্ট হয়ে যেত। তাই এই অনুষ্ঠানটাকে দয়া করে দল মত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের প্রোগ্রাম হিসাবে আপনি এসে আসুন, যোগদান করুন। তারকেশ্বরের একদম তারকেশ্বর ঢোকার আগেই, যখন আপনি সিঙ্গুর থেকে ঢুকছেন, তারকেশ্বর ঢোকার আগে ডান দিকে এই অনুষ্ঠান হচ্ছে। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এই অনুষ্ঠানে যোগদান করুন। দাদা, আপনি যখন সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন তখন একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতি বা তাকেও একাধিক প্রশ্ন করেছিলেন। আজকে যখন সেই দলটা 1.5 মাস হয়েছে সবেমাত্র ক্ষমতা থেকে গেছে, তার মধ্যে দলটা পুরো শেষ। এনসিপিআই নামক যেই দলটার এতদিন কোনো অস্তিত্বই ছিল না, আমরা কেউ জানতামই না, সেই রকম একটা দলে তাদের সাংসদরা মিশে যাচ্ছে। বিধানসভাতে আর একটা নতুন পক্ষ তৈরি হয়ে গেছে তৃণমূলে। আপনি আশ্চর্য হয়েছেন? আমি হইনি। আমরা তখন নিজেরাও বলাবলি করতাম যে যেদিন তৃণমূল ক্ষমতা থেকে যাবে, তার পরের দিন থেকে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে। আমরা কি গণককার, আমরা কি জ্যোতিষ? না, কারণ আমরা পলিটিক্যাল অ্যানালিস্ট
অ্যানালিসিস করি সাংবাদিক হিসাবে, আমরা তখন বলতাম, কেন বলতাম, কারণ যে দলের কোনো মতাদর্শ নেই, বিজেপির মতাদর্শ আছে নেশন ফার্স্ট, দেশ সর্বোপরি, সবার আগে দেশ। তো তৃণমূলের কাছে কি সবার আগে টাকা, টাকা যেখানে, ক্ষমতা যেখানে, তৃণমূল সেখানে। তৃণমূল নেই, তৃণমূল এখন কোন মূল আমি বুঝতে পারছি না। আর ওইসব নিয়ে আমরা ভাবিতও নই, আমরা ভাবার সত্যিই সময় পাচ্ছি না। আমাদের যা কাজ দেওয়া হচ্ছে উপর থেকে, যোগা রয়েছে, প্রধানমন্ত্রীজি আসছেন, স্বচ্ছ স্বাগত আছে, তারপর বিভিন্ন প্রকল্প, জনকল্যাণ শিবির, তো আমরা এগুলো নিয়ে ভাবিত নই। সত্যি কথা বলছি, আমি এই রাজ্যে তৃণমূলের কী হচ্ছে সেটা নিয়ে এক ফোঁটাও খোঁজ রাখার সময় পাচ্ছি না, আর রাখতেও চায় না। নর্দমার দিকে কে তাকাতে চায়? নর্দমা পরিষ্কার হচ্ছে হোক না, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একাধিকবার আপনাকে দালাল বলেছিল সাংবাদিক হিসেবে প্রশ্ন করার সময়, আজকে তাকে ডিম থেরাপি পেতে হচ্ছে বাংলার মানুষের থেকে। পাপ বাপকে ছাড়ে না। আমি বলুন না, আমাকে দালাল বলেছিল, আমি কোন প্রশ্নটা ভুল করেছিলাম, এদিকে সেগুলো তো সব প্রমাণ হচ্ছে। আমি চাকরির জন্য যারা চাকরি হারা, যারা চাকরি পাচ্ছিলেন না, তাদের কণ্ঠস্বরে প্রশ্ন করেছিলাম, আমি তাদের দালাল। আর উনি চাকরিটা চুরির সঙ্গে ছিলেন, তারা চোরেদের দালাল। আমার এই দালালই ভালো লেগেছে, আমার গোটা বাংলার মানুষের জন্য আওয়াজ তুলেছি, এটা আমার ভালো লেগেছে। উনি চোরের দালালি করে ডিম ছোড়া খাচ্ছেন, আর আমরা যেখানে যাচ্ছি ফুল ছুলছে আমাদের দিকে। আমার শেষ প্রশ্ন দাদা, আপনি যখন সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন, মানুষের কথা তো তুলে ধরতেন। আজকের যখন আমরা দেখছি যে নতুন করে হকার উচ্ছেদ যখন হচ্ছে, প্রচুর সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা হয়তো এটা ঠিক রেলের জমি, সেটা রেলের 100% অধিকার আছে তাদেরকে তুলে দেওয়ার, কিন্তু এই যে পুনর্বাসন না দিয়ে তুলে দেওয়া, এটার পক্ষে কি, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? ধরুন আপনার বাড়িতে আমি গেলাম, আপনার বাড়িতে আমি গিয়ে ঢুকে গেলাম, 10 দিন থাকলাম, 10 বছর থাকলাম, 60 বছর থাকলাম, তারপর যখন আপনি ঘরটা ভাবছেন একটু বাড়াবেন, তখন আপনাকে যদি রিকোয়েস্ট করা হয় যে আপনি একটু সরে যান, আমি ঘরটা বাড়াই, দরকার, প্রয়োজন, আপনার সংসার বেড়েছে, তো আপনি 10 বছর ধরে যারা বসেছিল তাকে কি একটা নতুন ঘর করে দেবেন? আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে পুনর্বাসন দেওয়া উচিত। আপনি যদি বলেন না, তাহলে দেওয়া উচিত না। আপনি উত্তর দিন। কিন্তু দাদা, দেওয়া তার মানে উচিত। না, হ্যাঁ কি না, আপনি নিজে বলুন, আপনি কি বাড়ি করে দেবেন? কিন্তু আমার ব্যক্তিগত ছিল, কিন্তু এটা তো হ্যাঁ, সরকারি, তারা সব ভোট রেল দিয়ে- সরকারের, সরকারটা মানুষের। আপনি অভিযোগ করবেন যদি কোনো স্টেশনে প্রচুর ভিড়ের জন্য স্ট্যাম্পেড হয়ে যায়, আপনি খবর করবেন, আমরা আওয়াজ তুলবো। তাহলে রেলকে তো তার জায়গাটা দিতে হবে, আর রেল পুনর্বাসন কোথায় দেবে? আপনি এতদিন জায়গাটা থেকে রোজগার করতে পেরেছেন, সেই টাকায় জায়গা করেননি কেন? আমি কারোর পেটে লাথি মারার পক্ষে নই, কিন্তু আমি যুক্তি দিয়ে বলছি। রেলে অধিকাংশ ব্যক্তিত্বই দেখবেন বড় বড় দোকান, তাদের বড় বড় বাড়ি, তারা অন্য কোথায় দোকান করতে পারেনি। যাদের কিছু ছিল না, তাদের কথা অবশ্যই সরকার ভাববে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছে যে কারোর গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না। কিন্তু রেল স্টেশনে এতদিন যারা দোকান চালিয়েছেন, যদি লাভ না হয় তাহলে দোকানটা ছেড়ে দিন, আর যদি লাভ হয় তাহলে আপনি একটা জায়গা কিনে দোকান আর করতে পারেন, অন্য জায়গায় দোকান করুন। পরিষ্কার উত্তর আমার।